হ্যালো স্টুডেন্টস, তো আজকের ক্লাসে আমরা ক্লাস 10-এর লাইফ সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার শুরু করব। সেকেন্ড চ্যাপ্টার তোমাদের আছে দেখো জীবনের প্রবাহমানতা। এই চ্যাপ্টারে আমরা আছে ক্রোমোজোম, ডিএনএ, জিন, তারপর ক্রোমোজোমের স্ট্রাকচার, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ডিএনএ এবং ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন পর্যন্ত পড়ব। তো যারা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমরা চ্যাপ্টারটার নাম লিখে নিই সবার প্রথমে, জীবনের প্রবাহমানতা। জীবনের প্রবাহমানতা। এবার সবার প্রথমে কেন এই চ্যাপ্টারটার নাম জীবনের প্রবাহমানতা, কারণ এখানে তোমরা ডিএনএ সম্বন্ধে পড়বে। এই চ্যাপ্টারে অনেক কিছু আছে। ডিএনএ হচ্ছে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল, যার সাহায্যে এক জেনারেশন থেকে অপর জেনারেশনে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু সঞ্চারিত হয়। এই জন্যই এই চ্যাপ্টারের নাম আছে আমাদের জীবনের প্রবাহমানতা। কিভাবে প্রবাহ আমাদের এক জেনারেশন থেকে আরেক জেনারেশন সৃষ্টি হয় সেগুলো সম্বন্ধে পড়বে। এবার সবার প্রথমেই আমরা একটা জিনিস সম্বন্ধে আগে জানতে চাই, সেটা হচ্ছে ক্রোমোজোম। এটা কি জিনিস? ক্রোমোজোম এটা কি জিনিস? এবার আমাদের ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের মধ্যে, মনে করো এটা কোষটা, এই কোষের আমাদের নিউক্লিয়াস, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের মধ্যে আমরা কিছু আমরা ক্রোমোজোম দেখতে পাই। আগে জাস্ট নামটা দিই, তোমাদের নামটা দিয়ে শুরু করি। এই হচ্ছে ক্রোমোজোম, আমরা দেখতে পাই। এবার এই ক্রোমোজোমগুলো আমাদের কি দিয়ে তৈরি সেগুলো নিয়ে আমরা পড়বো। তো মনে করো আমি তোমাদের এখানে এই ক্রোমোজোমের ছবি দেখালাম একটা। এবার এই ক্রোমোজোমটা এরকম কেন হচ্ছে স্ট্রাকচারটা? এই স্ট্রাকচারটাকে যদি আমরা খুলি, এই যে ক্রোমোজোমের এই মাঝখানের অংশটাকে বলে সেন্ট্রোমিয়ার। কি বলবো আমরা? সেন্ট্রোমিয়ার। আর দুপাশের এক্সটেনশনগুলোকে আমরা বলবো বাহু, ক্রোমোজোমের বাহু। এবার আমরা যদি টোটাল ক্রোমোজোমটাকে একটু খুললে তোমরা দেখতে পাবে এরকম এরকম প্যাঁচানো কিছু অংশ। অ্যাকচুয়ালি একটা ক্রোমোজোম এরকম দেখতে হয়, এরকম প্যাঁচানো প্যাঁচানো দেখতে হয়। এবার তুমি যদি এই প্যাঁচানো অংশটাকে আরো ভালো করে দেখো, তুমি দেখতে পাবে এরকম কিছু গঠন, এবং মাঝখানে এই যে চাকতির মতো গঠন কিছু তুমি দেখতে পাবে, চাকতির মতো গঠন দেখতে পাবে, এরকম চাকতির মতো গঠন দেখতে পাবে। আমি সবগুলোতে দিচ্ছি না, তিনটাতে দিলাম। এবার তুমি এই চাকতির মতো উপাদানগুলো যদি বের করে দাও, তাহলে তুমি যে অংশটা পাবে সেটা দেখতে হবে এরকম। এই যে স্ট্রাকচারটা আঁকলাম, এটা কি আঁকলাম? এটা হচ্ছে আমরা ডিএনএ আঁকলাম। আর ডিএনএ এই যে একটা স্ট্রাকচার, চাকতির মতো স্ট্রাকচার বের হয়ে গেল, এটাকে আমরা বলি হিস্টোন, হিস্টোন প্রোটিন। ঠিক আছে, আমরা আসবো একটু ডিটেলসে। এবার এই যে ডিএনএ আর এই যে এখানে স্ট্রাকচারটার মধ্যে এটা কি বলতো? এটা হচ্ছে ডিএনএটা, আর চাকতিটা হচ্ছে আমাদের হিস্টোনটা, এবং টোটাল স্ট্রাকচারটাকে আমরা কি বলি বলতো? ক্রোমাটিন, ক্রোমাটিন। আর এটা কি? ক্রোমোজোম, ক্রোমোজোম। তাহলে ব্যাপারটা কি? আমাদের ডিএনএটাই পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমাটিন তৈরি করে, ক্রোমাটিনটাই আবার পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি করে। তার মানে কি? বেসিক গঠন সেম, সবাই ডিএনএ দিয়ে তৈরি, কিন্তু ডিএনএটাই কুণ্ডলীকৃত হয়ে ক্রোমাটিন তৈরি করেছে, এবং ক্রোমাটিনটাই আমাদের কুণ্ডলীকৃত হয়ে কি তৈরি করেছে? ক্রোমোজোম। তাহলে ক্রোমাটিন কি? ক্রোমাটিন হলো ডিএনএ ও হিস্টোনের কুণ্ডলীকৃত অবস্থা। তা ডিএনএ ও হিস্টোনের কুণ্ডলীকৃত অবস্থাকে আমরা কি বলি? ক্রোমাটিন বলি। আর ক্রোমাটিনটাই আবার পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি করে। ঠিক আছে, এইবার তো আমরা এই জিনিসটা শিখলাম, সেটা হচ্ছে আমাদের ডিএনএ, ক্রোমোজোম ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক। তাহলে ক্রোমোজোম, ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিন প্লাস ডিএনএর মধ্যে কি বললাম আমরা? আন্তঃসম্পর্ক। দেখবে বইয়ের চ্যাপ্টারের শুরুতেই পাবে আন্তঃসম্পর্ক।
সম্পর্ক, ঠিক আছে। এইবার আমরা যে ওই যে একটু আমরা এবার ওই হিস্টোন প্রোটিনটার দিকে দেখি। এই যে দেখতে পাচ্ছ হিস্টোন প্রোটিনটা, এখানে অ্যাকচুয়ালি টোটাল 4টা প্রোটিন থাকে একটা হিস্টোন ইউনিট। এখানে ওই চাকতির মতো গঠনটাকে আমরা বলি হিস্টোন অক্টামার। হিস্টোন অক্টামার বলি, অক্টামার। কেন বলি অক্টামার? অক্টা মানে হচ্ছে 8। এই চাকতির মধ্যে টোটাল 8টা হিস্টোন প্রোটিন থাকে। কি কি হিস্টোনগুলো? একটা নাম হচ্ছে H3, একটা নাম হচ্ছে H4, একটা নাম হচ্ছে H2A, একটা নাম হচ্ছে H2B। এই 4টা হিস্টোনকে আমরা একসঙ্গে বলি হিস্টোন অক্টামার। এবার অক্টা মানে তো 8, কিন্তু আমরা 4টা আঁকলাম, অ্যাকচুয়ালি এরকম করে 8টা থাকে। তার মানে H4 কয়টা থাকবে? 2টা। H3 কয়টা থাকবে? 2টা। H2A কয়টা থাকবে? 2টা। H2B কয়টা থাকবে? 2টা। আমাদের এই পাশের এটা মনে করো ডিএনএটা, এটা হিস্টোন এই পাশে, একটা হিস্টোন এইদিকে, তাহলে এদিকে 4টা, এদিকে 4টা, টোটাল 8টা। তাহলে এইটুকু জিনিস আমরা বুঝলাম হিস্টোন অক্টোমারটা। এইবার এই যে হিস্টোনটার চারপাশে আমরা কি দেখতে পাচ্ছি? হিস্টোনটার চারপাশে আমরা ডিএনএটা এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে না? ডিএনএটা দেখবে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে। আবার এই হিস্টোনটা তার চারিদিকে কি ডিএনএটা আমাদের এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে। কেবলমাত্র এইটুকু একটা অংশকে আমরা যদি ধরি, যেখানে কেবল ডিএনএ আর হিস্টোন আছে, এইটুকু অংশকে আমরা বলি নিউক্লিওজোম। নিউক্লিওজোম। তাহলে নিউক্লিওজোম কি? নিউক্লিওজোম হলো 146 বেস পেয়ার ডিএনএ প্লাস হিস্টোন অক্টামার। পরীক্ষা যদি আসে নিউক্লিওজোম কি? নিউক্লিওজোম হলো 146 বেস পেয়ার। এটা পরে আসবো, বেস পেয়ার মানে কি বোঝাবো। 146 বেস পেয়ার ডিএনএ আর হিস্টোন অক্টোমারকে আমরা কি বলি? তাহলে এতটুকু জায়গায় কতগুলো ডিএনএ থাকে? আমাদের 146 বেস পেয়ার। বেস পেয়ার মানে তোমরা অ্যাডিনিন থাইমিনের সঙ্গে যুক্ত হয়ে জানো এটা একটা বেস পেয়ার, মানে বেস জোড়। গুয়ানিন সাইটোসাইনের সঙ্গে যুক্ত হয়, এই যে 2টা বেস পেয়ার গেল। তো এরকম বেস পেয়ার কতগুলো থাকবে এইটুকু জায়গায়? 146টা। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। তাহলে আমরা ডিএনএ, ক্রোমোজোম এবং ক্রোমাটিনের মধ্যে আন্তঃসম্পর্কটা পড়লাম। এবার আরেকটু যদি আমি ডিটেলসে যাই, এই ডিএনএটা, এবার আমাদের দেহে ডিএনএ বিশাল লম্বা থাকে, ঠিক আছে। এতটা ডিএনএর মধ্যে সব ডিএনএটা কিন্তু ফাংশনাল না, মানে বেশিরভাগ ডিএনএর অংশ আমাদের কোনো কাজেই লাগে না। এবং ডিএনএর যে অংশটা আমাদের কাজে লাগে, যেই টুকরোগুলো আমাদের কাজে লাগে, তাদেরকে আমরা বলি জিন। তাহলে ডিএনএর মধ্যে আমাদের ফাংশনাল ক্ষুদ্র ক্ষুদ্র একককে আমরা কি বলি? জিন বলি। বা একটু আসি জিন সম্বন্ধে আসি আমরা। তাহলে মনে করো, তাহলে জিন হচ্ছে জিন হলো ডিএনএর ফাংশনাল অংশ, যা থেকে আরএনএ और पेप्टाइड তৈরির সংকেত থাকে। এটা মানে কি? মনে করো ডিএনএ এই অংশটা হচ্ছে জিন, এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ। এবার ডিএনএর মধ্যে মনে করো এইটুকু একটা জিন, এইটুকু একটা জিন, এইটুকু একটা জিন, লাল অংশটা। এবার আমাদের একটা জিনিস মনে রাখবে, ডিএনএ থেকে আমাদের আরএনএ তৈরি হয়। ডিএনএ থেকে কি তৈরি হয়? আরএনএ। তাহলে এগুলো হচ্ছে আরএনএ। কিভাবে তৈরি হয় 12 গিয়ে বুঝবে, এখন বলা পসিবল না। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন পদ্ধতিতে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এবং আরএনএ বিভিন্ন টাইপের হয়। এবার মনে করো একটা আমাদের আরএনএর নাম হচ্ছে এমআরএনএ।
মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএটা থেকে পরবর্তীতে আবার আমাদের প্রোটিন তৈরি হয়, তাহলে সংকেত দেখো, ডিএনএ হলো জিন হলো ডিএনএ এর ফাংশনাল অংশ, যেখান থেকে আরএনএ তৈরি হলো এবং তার থেকে আবার পরবর্তীতে প্রোটিন তৈরি হলো। এবার আরো কিছু আরএনএ আছে, যেমন আমরা বলি টিআরএনএ বা আরআরএনএ। এগুলো থেকে কখনোই প্রোটিন তৈরি হয় না। এই না যে এমআরএনএ থেকে যেমন প্রোটিন তৈরি হলো, আরএনএ থেকে কিন্তু আরআরএনএ থেকে কিন্তু প্রোটিন তৈরি হলো না। কিন্তু আমাদের ডিএনএ এর মধ্যে এই আরআরএনএ তৈরির জন্য জিন থাকে, তার জন্য শুধুমাত্র আমরা প্রোটিন তৈরির সংকেত থাকে বা পেপটাইড তৈরির সংকেত থাকে এটা বললে হবে না। আমাদের বলতে হবে জিন হলো ডিএনএ এর একটি ফাংশনাল অংশ, যেখান থেকে আরএনএ অথবা পেপটাইড তৈরির সংকেত থাকে। আশা করি বোঝা গেল। বুঝলাম। তো তোমরা কেবলমাত্র এইটুকু জায়গা পড়লে। এখানে আন্তঃসম্পর্কটা পড়বে 2 নম্বরের জন্য, জিন কাকে বলে, ক্রোমাটিন কাকে বলে, নিউক্লিওজোম কাকে বলে, এগুলো তোমরা দেখবে। এইবার আমরা আসবো এইটুকু জায়গা গেল আমাদের। এবার এই যে আমি নিউক্লিয়াসের ছবিটা আঁকছিলাম, এই কোষের নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম, এবার এটাকে আমাদের কাজে লাগবে। এবার আমাদের পরে এটা একটু ছবি রাখি, মেকআপের জায়গা রাখছি বসে আছে। হলো আমাদের দেহে কোষ 2 ধরনের হয়। কোষ কয় ধরনের হয়? 2 ধরনের। একটাকে আমরা বলি দেহকোষ, আর একটাকে আমরা বলি জনন কোষ। এবার মানুষের যদি আমি এক্সাম্পল দিই, আমাদের দেহে ক্রোমোজোম সংখ্যা কত? সবাই বলে যায় যে 46টা, কিন্তু কোন কোষে বলছে ক্রোমোজোম সংখ্যা কত? যদি আমরা দেহকোষ বলতে আমাদের হাতের পায়ের কোষ, তাহলে দেহকোষের এক্সাম্পল দিই, আমি দিলাম হাতের কোষ, পায়ের কোষ। আর জনন কোষ বলতে আমরা বুঝি কেবলমাত্র মানুষের ক্ষেত্রে বলতেছি আমরা শুক্রাণু অথবা ডিম্বাণু, আমরা এগুলোকে কি বলি? জনন কোষ। আমাদের দেহকোষে, আমার যে হাতের থেকে একটা কোষ নাও, সেখানে ক্রোমোজোম থাকবে কয়টা জানো? 46টি বা 23 জোড়া। আর জনন কোষে কতগুলো ক্রোমোজোম আছে জানো? 23টি, এর অর্ধেক। ঠিক আছে? তাহলে দেহকোষে আমাদের ক্রোমোজোম আছে 46টি এবং জনন কোষে 23টি। এবার আরো কিছু জানো? এবার ক্রোমোজোম আমাদের 2 ধরনের পাওয়া যায়। একটাকে বলি আমরা অটোজোম, আর একটাকে আমরা বলি সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমের আরেকটা নাম আছে অ্যালোজোম। এবার এই যে টোটাল 23 জোড়া ক্রোমোজোম দেখলে, এর মধ্যে 44টা থাকে অটোজোম এবং 1 জোড়া থাকে সেক্স ক্রোমোজোম। যদি সেই মানুষটা মেয়ে হয় তাহলে তার মধ্যে ক্রোমোজোম বিন্যাস থাকবে এরকম। এই এক্সটা হচ্ছে একটা সেক্স ক্রোমোজোম, আর এই এক্সটা আরেকটা সেক্স ক্রোমোজোম। টোটাল কয়টা হলো? 44 + 2 = 46। এবার যদি, তাহলে এটা কার ক্ষেত্রে? মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের একটা চিহ্ন তোমাদের শিখাই, এই চিহ্নটাকে বলে মেয়ে, ও লেখে নিচে প্লাস। আর যদি ছেলেদের ক্ষেত্রে হয়, তাদের মধ্যে ক্রোমোজোম কত থাকবে? XY। এই চিহ্ন, এটা হচ্ছে ছেলেদের চিহ্ন। ঠিক আছে? শিখে রাখবে নতুন জিনিস। তাহলে অটোজোমের কাজ কি? অটোজোমের কাজ হচ্ছে আমাদের দেহের বাহ্যিক গঠন নিয়ন্ত্রণ করা। আমার চুলের রং কেমন হবে, আমি হাইটটা কেমন হবে, এই সব কিছু কে নিয়ন্ত্রণ করে? অটোজোম। আর আমাদের যে সেক্স ক্রোমোজোম আছে বা অ্যালোজোম আছে, সেটা কেবলমাত্র লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। অটোজোমকে শর্টকাটে আমরা এ লিখি, আর এই যে এক্স ক্রোমোজোম একটা অ্যালোজোম, ওয়াই ক্রোমোজোম একটা অ্যালোজোম। ঠিক আছে? তাহলে আমাদের দেহকোষের ক্রোমোজোম বিন্যাস আমরা এটা লিখলাম।
তাহলে জনন কোষের ক্রোমোজোম বিন্যাস কেমন হবে? জনন কোষ অর্ধেক হয় কেমন? এখানে 22টা থাকবে অটোজোম। এবার যদি আমি ডিম্বাণুর ক্রোমোজোম বিন্যাস দেখাই তাহলে এটা হচ্ছে আমাদের ডিম্বাণুর ক্রোমোজোম বিন্যাস। আর যদি তোমাকে শুক্রাণুর ক্রোমোজোম দেখাই প্লাস ওয়াই, এটা হবে কেমন? শুক্রাণু। এখানে ক্রোমোজোম বিন্যাস কেমন? 22টা অটোজোম প্লাস ওয়াই, 22 যোগ 1 23, 22 যোগ 1 23। ঠিক আছে, এবার তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন আসে ডিম্বাণু বা শুক্রাণু মাতৃকোষের ক্রোমোজোম বিন্যাস কেমন, সেটা কিন্তু 46। তার মানে কেমন হবে? 44 অটোজোম প্লাস 1 সেকেন্ড দাঁড়াও একটু। তাহলে ডিম্বাণু মাতৃকোষটা হবে 44 অটোজোম প্লাস XX, এবং শুক্রাণু মাতৃকোষ হবে কেমন? 44 অটোজোম প্লাস XY। ঠিক আছে, মাতৃকোষ কিন্তু আমাদের 46টাই ক্রোমোজোম থাকে। বোঝা গেল আশা করি। এবার আরো কিছু জিনিস শেখো। কি কি? একটা টার্ম হচ্ছে ডিপ্লয়েড, আর একটা টার্ম হচ্ছে হ্যাপ্লয়েড। কি জিনিস এগুলো আবার? ডিপ্লয়েড আর একটা হচ্ছে হ্যাপ্লয়েড। ডিপ্লয়েডকে আমরা চিহ্নিত করি 2n দিয়ে, আর হ্যাপ্লয়েডকে চিহ্নিত করি n দিয়ে। যদি আমার দেহে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে তাহলে কেমন করে থাকে বললাম? আরেকবার বলি, যদি দুটি সেট ক্রোমোজোম থাকে, তখন তাকে আমরা কি বলবো? ডিপ্লয়েড। আর যদি একটি সেট ক্রোমোজোম থাকে তখন তাকে আমরা বলবো হ্যাপ্লয়েড। কি ব্যাপারটা? সেটটা আবার কি জিনিস আসলে দেখি। যখন তুমি এই দেহকোষের, মনে করো আমি ছবি আঁকি, যদি আঁকি নিউক্লিয়াসটা, মনে করো এটা নিউক্লিয়াসটা। এবার আমাদের দেহে, আমার দেহে 1 নাম্বার ক্রোমোজোম আছে দুটো। একটা আমি পেয়েছি বাবার থেকে, আর একটা ক্রোমোজোম পেয়েছি আমি মার থেকে। তাহলে 2 নাম্বার ক্রোমোজোম কয়টা আছে? দুটো। 3 নাম্বার ক্রোমোজোম কয়টা আছে? দুটো। এরকম করে টোটাল 23 জোড়া ক্রোমোজোম থাকবে। যেহেতু আমি ছেলে তাই একটা আমি পাবো X আর একটা আমি পাবো Y। এটা পেয়েছি আমি বাবার থেকে, আর এটা পেয়েছি মার থেকে। বাকি আমি এতগুলো ক্রোমোজোম আমি আঁকলাম না, আমি জাস্ট তোমাদের 4টা জোড়া ক্রোমোজোম দিয়ে দেখালাম। এরকম করে টোটাল 23 জোড়া থাকবে। তাহলে এই যে আমাদের যখন ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকবে, এবং এখানে সেট বলতে বুঝেছে, আমাদের ক্ষেত্রে সেট বলতে বোঝা যাচ্ছে 23টা ক্রোমোজোমকে। আমাদের 23 জোড়া আছে মানে কি? 2টা 23 আছে। এই 23 হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে আমরা বলি সেট। বোঝা গেল? তাহলে সেট মানে কি? হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। তাহলে ডিপ্লয়েড বলতে বলবো যখন ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। আর যদি আমি ডিম্বাণুর ক্ষেত্রে ক্রোমোজোম দেখাই, কেমন দেখতে হবে এটা? এটা এরকম হবে, 1 নাম্বার ক্রোমোজোম থাকবে একটা, 2 নাম্বার ক্রোমোজোম থাকবে একটা, 3 নাম্বার ক্রোমোজোম থাকবে একটা। আর যদি সে ডিম্বাণু হয় তাহলে সেটা তার মধ্যে একটা X ক্রোমোজোম থাকবে। যদি শুক্রাণু হয় তাহলে কেমন হবে? 1 নাম্বার ক্রোমোজোম থাকবে একটা, 2 নাম্বার ক্রোমোজোম থাকবে একটা, 3 নাম্বার ক্রোমোজোম থাকবে একটা, এবং তার কাছে শুধুমাত্র একটা Y ক্রোমোজোম থাকবে। ঠিক আছে, আর একটু বলে দিই, শুক্রাণুর ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম বিন্যাস এটাও হতে পারে X। এটাও কিন্তু শুক্রাণু, আমি বলতে ভুলে গেছি, সরি। কেন সেটা আমরা 3 নম্বর চ্যাপ্টারে পড়বো। তাহলে শুক্রাণুর ক্ষেত্রে হয় এটা X হতে পারে অথবা Y হতে পারে। তাহলে যখন ক্রোমোজোম একটা করে থাকবে, প্রতিটা ক্রোমোজোম একটা করে থাকবে, তখন হ্যাপ্লয়েড বলবো, বা একটা সেট ক্রোমোজোম আছে বলবো। আর যখন প্রতিটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করবে তখন তাকে আমরা বলবো ডিপ্লয়েড সেট। ঠিক আছে, ক্লিয়ার? বাস, এই ছিল তোমাদের এইটুকু পর্যন্ত, এই ক্রোমোজোমের প্রকারভেদ, অটোজোম, অ্যালোজোম, আর এই যে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড। ঠিক আছে,
এবার আমরা ক্রোমোজোমের গঠন নিয়ে করব। ক্রোমোজোমের গঠন কিন্তু এবার পরীক্ষায় চলে এসেছে, তাও আমরা জানবো জিনিসগুলো। একবার আমি ভিডিওটা দেখিনি যে সব কিছু ঠিকঠাক করে হচ্ছে কিনা। ভিডিওটা একটু শিফট হয়ে গেছে, এইখানে হলে ভালো হতো। যাকে এবার আমরা আসি পরবর্তী জায়গায়। কত মিনিট ভিডিও রেকর্ড হলো? 20 মিনিট হয়েছে, এখনো প্রচুর সময় আছে। তো চলো আমরা নেক্সট পার্টগুলো নিয়ে এবার দেখি। ডাস্টার সবসময় বাঁ হাতেই ধরতে লাগে, কিন্তু আমি এখানে সময় নষ্ট করছি না। এবার আমরা পড়বো ক্রোমোজোম সম্বন্ধে ডিটেলস। আর ক্রোমোজোম এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, বলো তো এখানে কয়টা ক্রোমোজোম আছে আর এখানে কয়টা ক্রোমোজোম আছে? এখানে একটা ক্রোমোজোম আছে না, এখানে একটা না দুইটা? এখানেও আমাদের ক্রোমোজোম সংখ্যা একটা, এখানেও ক্রোমোজোম সংখ্যা একটাই আছে, ঠিক আছে? কারণ সেন্ট্রোমিয়ার আমাদের কয়টা আছে? একটাই আছে। এই যে মাঝখানের এই অংশটাকে আমরা কি বলবো? সেন্ট্রোমিয়ার। এই চ্যাপ্টারেরই পরের দিকে পড়বে কিছু দশার নাম, যেমন G1, S, G2, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস। ডিপেন্ড করছে তুমি কোন দশায় ক্রোমোজোমকে দেখছো মাইক্রোস্কোপ দিয়ে। একটা কোষ থেকে ক্রোমোজোম বের করে তুমি কোন দশায় দেখছো তার উপর ডিপেন্ড করে তুমি কোষটা কেমন দেখতে পাবে। তুমি যদি G1 দশা দেখতে চাও ক্রোমোজোম, তাহলে তুমি এরকম দেখতে পাও। আর যদি তুমি এস থেকে একদম এম পর্যন্ত তুমি ক্রোমোজোম দেখতে পাবে এরকম, ঠিক আছে? আবার এখান থেকে শুরু করে সাইটোকাইনেসিস পর্যন্ত আবার ক্রোমোজোম এরকম দেখতে পাবে। তো ডিপেন্ড করছে তুমি কখন ক্রোমোজোমটা দেখছো, সেই হিসাবে তুমি ক্রোমোজোমের স্ট্রাকচারটা দেখতে পাবে, ঠিক আছে? এবার একটা ক্রোমোজোমের কি বলেছিলাম, একটা ক্রোমোজোমের মাঝখানে অংশটাকে তো সেন্ট্রোমিয়ার বলি, আর ক্রোমোজোমের শেষ প্রান্তকে আমরা বলি টেলোমিয়ার। টেলোমিয়ার, ঠিক আছে? এটাকেও আমরা বলি টেলোমিয়ার। আর ক্রোমোজোমের এইগুলোকে আমরা কি বলি? বাহু। এবার দেখা গেল কোনো ক্রোমোজোমের একটা বাহু বড়, একটা বাহু ছোট, তখন বড় বাহুটাকে আমরা চিহ্নিত করি কিউ বাহু দিয়ে, এবং ছোট বাহুটাকে আমরা চিহ্নিত করি পি বাহু নাম দিয়ে। গেল পি বাহু এবং কিউ বাহু, এইটুকু জিনিস গেল। এরপর আমরা কি করব? এরপর আমরা তোমাদের বইয়ে যে ক্রোমোজোমের ছবি সেটা আঁকবো। তাহলে এইটুকু জিনিস গেল। এবার দেখবে বইয়ের মধ্যে এরকম একটা গঠন আছে, তোমাদের এরকম দিয়েছে। এবার মাধ্যমিকে চলে এসছে, তো এটা পরীক্ষা হয়তো তোমাদের আসবে না। ক্রোমোজোমের দেখবে এরকম একটা ছবি আছে, এরকম যে ছবিটা আছে সেটা আমি তোমাদের করাচ্ছি। এইবার আমরা ক্রোমোজোমের যে এই যে সেন্ট্রোমিয়ারটা আঁকলাম, এই সেন্ট্রোমিয়ারের দুপাশে একটু কিছু চাকতির মতো প্রোটিন থাকে, এদেরকে আমরা বলি কাইনেটোকোর। এবার পরবর্তীতে যখন আমি পড়াবো তোমাদের, নিশ্চয়ই একটা পাইপের মতো অঙ্গাণু তোমরা পড়ছো, সেন্ট্রিওল বলি না? আর এই টোটাল এটাকে আমরা বলি সেন্ট্রোজোম। এই টোটাল গঠনটাকে আমরা কি বলি? সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম থেকে আমাদের কিছু তন্তু তৈরি হয়, এগুলোকে আমরা বলি বেম তন্তু। এই স্ট্রাকচারগুলোকে আমরা কি বলি? বেম তন্তু। এই বেম তন্তুগুলো, মনে করো এখানে একটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোম আছে,
ক্রোমোজোম আছে। এই যে সেন্ট্রোমিয়ার দুপাশে বললাম না কাইনেটোকোর, এই কাইনেটোকোরের সঙ্গে বেনতন্তু এসে যুক্ত হয়। বুঝা গেল? তাহলে সেন্ট্রোমিয়ার এর আরেকটা নাম হচ্ছে মুখ্য খাঁজ। তাহলে আমি এখানে করে দিই। তাহলে এইটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার। কেন যে ইংরেজিতে লিখতেছি, সেন্ট্রোমিয়ার বা মুখ্য খাঁজ। যার দুপাশে কি থাকে আবার কাইনেটোকোর থাকে। কাইনেটোকোরের কাজ কি? বেনতন্তুর সঙ্গে যুক্ত হয়ে কোষ বিভাজনে সাহায্য করা। কিভাবে হয় পরে। এবার ক্রোমোজোমের শেষ প্রান্তকে আমরা কি বলি? টেলোমিয়ার। তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? টেলোমিয়ার। ক্রোমোজোমের এই প্রান্তটাও কিন্তু টেলোমিয়ার। এবার ক্রোমোজোমের এই মুখ্য খাঁজ ছাড়া আরো দেখো দুটো খাঁজ আছে ছোট ছোট, এগুলোকে আমরা বলি গৌণ খাঁজ। এটাকেও আমরা কি বলবো? গৌণ খাঁজ। এবার গৌণ খাঁজ দুই ধরনের হয়, গৌণ খাঁজ 1, গৌণ খাঁজ 2। এটা গৌণ খাঁজ 2 আর এটা হচ্ছে গৌণ খাঁজ 1। এবার কোষের আমাদের যে নিউক্লিয়াস আছে তার মধ্যে না একটা ঘন অংশ দেখা যায়, এটাকে আমরা বলি নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসের মধ্যে আমাদের RNA সংশ্লেষ হয়। এবার কখনো কখনো এই ক্রোমোজোমগুলো, মনে করো একটা ক্রোমোজোম এরকম করে আছে, দেখো এর একটা অংশ এই যে নিউক্লিওলাসের সঙ্গে আছে না, তাই আমরা ক্রোমোজোমের মধ্যে এই যে গৌণ খাঁজ 1 এর চারিদিকে না এরকম করে নিউক্লিওলাসের অংশটা দেখতে পাই। ঠিক আছে? এই যে নিউক্লিওলাসের অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এইটুকু অংশ যা রাখলাম, এই অংশটায় গৌণ খাঁজ 1 প্লাস নিউক্লিওলাসকে আমরা একসঙ্গে বলি নর বা নিউক্লিওলার অর্গানাইজার। রিজিয়ন। ঠিক আছে? নর পরীক্ষা আসবে, নর কি এর কাজ, এর কাজ কি? RNA তৈরি হয়। ঠিক আছে? গেল। এইবার যখন এই গৌণ খাঁজ আমাদের, তাহলে গৌণ খাঁজ কোনটাকে বলতেছে? আমরা এই খাঁজটাকে বলছি গৌণ খাঁজ, আর গৌণ খাঁজ প্লাস নিউক্লিওলাসকে মিলে আমরা বলছি নর। এবার যখন গৌণ খাঁজগুলো ক্রোমোজোমের শেষ প্রান্তে অবস্থান করে, ক্রোমোজোমের শেষ প্রান্তটা দেখো একটু বাল্বের মতো ফুলে গেছে না, আমাদের যে লাইট আছে লাইটের বাল্বের মতো ফুলে গেছে, এই অংশটাকে আমরা এখন বলবো স্যাটেলাইট। সব ক্রোমোজোমেই যে স্যাটেলাইট থাকে এরকম তা কিন্তু না, আর যে সমস্ত ক্রোমোজোমের স্যাটেলাইট থাকে তাদেরকে আমরা বলি স্যাট ক্রোমোজোম। আমাদের দেহের 13, 14, 15, 21, 22 এই ক্রোমোজোমগুলো হচ্ছে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোম, বাকিগুলো হচ্ছে স্যাটেলাইট বিহীন। ঠিক আছে? এখানে রিপিটেটিভ সিকোয়েন্স থাকে। রিপিটেটিভ সিকোয়েন্স মানে অনেকগুলা, মনে করো গুয়ানিন আর সাইটোসিন 500টা আছে, আবার থাইমিন অ্যাডিনিন মনে করো 200টা আছে। তো একই সিকোয়েন্স বারবার থাকে এই স্যাটেলাইট অংশে। এবং এর একটা পুরো নাম আছে, আমি তোমাদের এই স্যাটের আরেকটা পুরো নাম, এটা একটু বড় নাম যেটা আমি লিখে রাখছি এখানে, এটা লিখে রাখবা, সাইন অ্যাসিডো থাইমো নিউক্লিনিকো। এই যে এটা হচ্ছে কার পুরো নাম? স্যাটের পুরো নাম। ঠিক আছে? তাহলে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। 13, 14, 15, 21, 22 হচ্ছে স্যাট ক্রোমোজোম। স্যাটের পুরো নাম কি? এই যে সাইন অ্যাসিডো থাইমো নিউক্লিনিকো। বাস, অনেক কঠিন নাম বাবরে। এইবার আমাদের ক্রোমোজোমের মধ্যে থাকে কি? সবার প্রথমে একটা কথা বলেছিলাম, ক্রোমোজোম এরকম দেখতে হয়। এবার ক্রোমোজোম
প্রথম দিকেই বললাম ক্রোমোসোম কি দিয়ে তৈরি, আমাদের ক্রোমাটিন দিয়ে তৈরি, ঠিক আছে। আমাদের এইখানে ক্রোমাটিন কয়টা আছে, একটা, কিন্তু এখানে কয়টা ক্রোমাটিন আছে বলো তো, দুইটা। এখানে ক্রোমাটিনটা এরকম করে আছে, এই একটা ক্রোমাটিন, এই একটা ক্রোমাটিন। তো আমরা যখন তোমাদের বইয়ে যে ছবি দেওয়া আছে, তোমাদের বইয়ে ক্রোমাটিনের সংখ্যা দেখবে দুইটা দেওয়া আছে, তাহলে এই হচ্ছে আমাদের একটা ক্রোমাটিন আর এই হচ্ছে একটা ক্রোমাটিন, ঠিক আছে। এইবার ক্রোমাটিনটা একটু বেশি কুণ্ডলীকৃত, ক্রোমাটিন যখন একটু কম কুণ্ডলীকৃত থাকে, এই ক্রোমাটিনেরই আরেকটা নাম আছে, ওটার নাম বলে ক্রোমানিমা তন্তু, আর এটাকে আমরা বলবো কি, ক্রোমাটিন। যখন ক্রোমাটিন কম কুণ্ডলীকৃত অবস্থায় থাকে তখন তাকে বলবো ক্রোমানিমা, আর যখন ক্রোমাটিন একটু বেশি কুণ্ডলীকৃত থাকে তখন তাকে বলবো ক্রোমাটিন, ঠিক আছে। এইবার এই যে ক্রোমানিমা তন্তুর মধ্যে আমাদের তো ডিএনএ হিস্টোন থাকে, এই জায়গাগুলি আগে পড়েছি, বাট এই অংশে ডিএনএ, এখানে তো আমাদের হিস্টোনগুলো আছেই, এই অংশগুলোর আরেকটা নাম আছে, এটার নাম বলে ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার, ঠিক আছে। তাই ভাবে এই দেখবে বইয়ের এখানে শুরুতে এই যে ক্রোমানিমাটা পাবে, আর ক্রোমানিমার দৈর্ঘ্য বরাবর বেশি ঘনত্বের রাসায়নিক যে পুঁথির মতো অংশ দেখা যায় তাকে বলা হয় ক্রোমোমিয়ার। আমি কি ভুল করলাম এখানে কোথাও, আমি তো ভুল, আচ্ছা এরা ক্রোমোমিয়ার বলছে এইগুলাকে, এই পুঁথির মালার মতো অংশগুলোকে বলছে ক্রোমোমিয়ার, আমারও একটি গন্ডগোল হয়ে গেল, ঠিক আছে, একটু আমার তরফ থেকে সরি। তাহলে আমরা ক্রোমোমিয়ার ওটাকে বলছি, আর এটা তাহলে ক্রোমানিমা কোনটাকে বলছে, ক্রোমোমিয়ার আচ্ছা হলো, ক্রোমোনিমা, আর এই ডিএনএটাকে বলছে ক্রোমোনিমা, আরে ক্রোমোনিমা। তাহলে ক্রোমাটিন তন্তু গঠনের আগে আমাদের ক্রোমোনিমা তন্তু তৈরি হয়, যার মধ্যে ক্রোমোনিমা আমরা ডিএনএটাকে বলছি, আর ক্রোমোমিয়ার বলছি এই বিটগুলোকে, গোল গোল অংশগুলোকে। যাকে এটা আমাদের গেল। এবার তাহলে আমরা টোটালটাই জিনিসই পড়লাম, এবার আমরা টেলোমিয়ারের একটু কাজটা করে নিই। টেলোমিয়ারের কাজ কি, আমাদের একটা কোষ খালি চোখে দেখাই যায় না, এই একটা কোষ ধরি, কোষের মধ্যে নিউক্লিয়াস, খালি নিউক্লিয়াসটা আরো ছোট এবং তার মধ্যে প্রচুর আমাদের ক্রোমোজোম থাকে। এবার একটা ক্রোমোজোমের সঙ্গে, মনে করো 1 নম্বর ক্রোমোজোমের সঙ্গে 2 নম্বর ক্রোমোজোম যদি জোড়া লেগে যায় তাহলে কি হতে পারে বলো তো, হয় এর কোনো অংশ ভেঙে যেতে পারে, এর কোনো অংশ ভেঙে যেতে পারে, তার ফলে আমাদের অনেক সমস্যা হতে পারে, মিউটেশন ক্রিয়েট হতে পারে। তাহলে যাতে জোড়া না লাগে তাতে আমাদের এই টেলোমিয়ার সাহায্য করে। তাহলে টেলোমিয়ারের কাজ কি, 1 নাম্বার হচ্ছে দুটি ক্রোমোজোমকে কি জোড়া লাগতে বাধা দেয়। আরেকটা কাজ হচ্ছে, এই তোমরা দেখছো টেলোমিয়ারটা অ্যাকচুয়ালি কি বলতো, এই যে ক্রোমাটিন তন্তুটা, এটারই শেষ প্রান্তটাকে আমরা বলছি টেলোমিয়ার। তাহলে এটাও টেলোমিয়ার, এটাও টেলোমিয়ার। এইবার একটা উৎসেচক আছে, ওটার নাম হচ্ছে টেলোমারেস। এই টেলোমারেস উৎসেচকটা সাধারণত আমাদের এই টেলোমিয়ারটাকে বড় করে, কিন্তু আমাদের কোষে যখন একটা কোষ তৈরি হয়, আমাদের দেহে কিছু কোষ থাকে আমরা বলি স্টেম কোষ, এগুলো থাকে আমাদের হাড়ের যে মাঝখানে অস্থি মজ্জা থাকে, এই অস্থি মজ্জা আমাদের স্টেম কোষ পাওয়া যায়। এই কোষগুলোর মধ্যে টেলোমারেস থাকে, আমাদের মনে করো আমার হাতের একটা কোষে টেলোমারেস থাকে না, টেলোমারেসটা নষ্ট হয়ে যায়। আর টেলোমারেস যদি না থাকে তাহলে কি টেলোমিয়ারটা লম্বা হবে না, তাহলে একটা কোষ ভাগ হয়ে যখন নতুন দুটো কোষ তৈরি হয়,
প্রত্যেকবার বিভাজনে আমাদের প্রত্যেকটা ক্রোমোজোমের যে টেলোমিয়ারগুলো ছোট হয়ে যায়। তাহলে এই কোষে মনে করো টেলোমিয়ারটা আমাদের মনে করো ক্রোমোজোমের টেলোমিয়ারটা আমি যদি দেখাই, মনে করো টেলোমিয়ারটা এত বড়, তাহলে এই যে নতুন বাচ্চা কোষগুলো তৈরি হলো, বাচ্চা কোষগুলো যে তৈরি হলো তাদের মধ্যে দেখা গেল টেলোমিয়ারটা ছোট হয়ে গেল। এগুলো যখন বিভাজিত হবে টেলোমিয়ার আরও ছোট হবে, এবং টেলোমিয়ার ছোট হলে সেই কোষ একটা সময় আসবে যখন সেই কোষটার বিভাজন করবে না। তাহলে একটা কোষ তার বয়স নির্ধারণ করতে সাহায্য করে কে? আমাদের টেলোমিয়ার। ঠিক আছে। আর এই যে একটা নির্দিষ্ট সময় পর আমাদের টেলোমিয়ারগুলো ছোট হওয়ার জন্য কোষগুলো আর বিভাজন করে না, এই ঘটনাটাকে বলে হে ফ্লিক লিমিট। কি বলে আমরা? হে ফ্লিক লিমিট। আমি বানানটা হয়তো ভুল করলাম নাকি একটু, এই জায়গাটা একটু বানানটা দেখে নিও। হ্যাঁ, ফ্লিঙ্ক না ফ্লিক ছিল যে, FLIC, ও আচ্ছা, হে ফ্লিক লিমিট। হ্যাঁ, এবার ঠিক আছে। এইটাকে বলে হে ফ্লিক লিমিট। সাধারণত একটা মাতৃকোষ ওই 40 বারের মতো বিভাজন করতে পারে, তারপর তার টেলোমিয়ারটা এতটাই ছোট হয়ে যায় যে সে আর বিভাজনে অংশগ্রহণ করে না। এবার আমাদের কিছু কোষ, যেমন ক্যান্সার কোষের কিন্তু টেলোমিয়ারগুলো, তাদের মধ্যে কিন্তু টেলোমারেজ উৎসেচক থাকে। এবার তাদের টেলোমিয়ারগুলো তাদের কি কখনোই ছোট হবে না, এর জন্য ক্যান্সার কোষ দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে পারে। তো বর্তমানে অনেক রিসার্চ চলছে যে কিভাবে আমরা এই টেলোমিয়ারটাকে বড় করতে পারি। যদি টেলোমিয়ারকে বড় করতে পারি, আমাদের লাইফ টাইমও কোষের বাড়াতে পারি, এবং আমরা যে মানুষ আছি তাদের কিন্তু যে জীবন বা আয়ু সেটা বাড়তে পারে। একটা রোগ আছে, তোমরা ইউটিউবে দেখবে, প্রোজেরিয়া। এই রোগে টেলোমিয়ারটা মানে টেলোমারেজ উৎসেচকটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যার জন্য বাচ্চাগুলোও দেখতে বয়স্ক বুড়োর মতো দেখতে লাগে। মানে এটা দেখে নিবে টেলোমিয়ার। এবার আমি একটু রেকর্ডিংটা দেখি যে কতক্ষণ সময় হয়েছে, আদারওয়াইজ মেমোরি শেষ হয়ে যাবে। 37 মিনিট হয়েছে। তাহলে আমি ক্রোমোজোমের রাসায়নিক গঠনটা আমি পড়ে দিই। এইবার তোমাদের আছে ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ক্রোমোজোমের রাসায়নিক গঠন। এবার এটা একটা ছকের মতো করে আমি পড়াবো, তোমরা এটা টুকে নিতে পারো। ক্রোমোজোম লিখবে এরকম করে। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে নিউক্লিক অ্যাসিড থাকে। এছাড়া ক্রোমোজোমের মধ্যে থাকে আমাদের প্রোটিন। এছাড়া ক্রোমোজোমের মধ্যে আরো কিছু উপাদান থাকে, যেমন ধাতব আয়ন যেমন ম্যাগনেসিয়াম। এটা ডিএনএ পলিমারেজ নামে একটা উৎসেচক আছে, তার গঠনের জন্য খুব জরুরি এই ম্যাগনেসিয়াম। এবার প্রোটিন দুই ধরনের পাওয়া যায় ক্রোমোজোমের মধ্যে। একটা হচ্ছে আমরা বলি হিস্টোন প্রোটিন, আর একটা প্রোটিনকে আমরা বলি নন হিস্টোন প্রোটিন। এবার এই যে হিস্টোন প্রোটিন আমাদের ক্ষারীয় প্রকৃতির হয়। এই যেগুলো আমি নীল ব্যাকেটের মধ্যে এই জিনিসগুলো খাতার মধ্যে তুমি না করতে পারো, এগুলো বোঝানোর জন্য আমি বলছি। হিস্টোনটা কেমন হয়? ক্ষারীয়। আর নন হিস্টোন প্রোটিনগুলো হয় আমাদের আম্লিক প্রকৃতির, মানে অ্যাসিডিক, এটা হচ্ছে বেসিক। এবার আমাদের যে ডিএনএ আছে, মনে রাখবে আমাদের ডিএনএ কিন্তু হচ্ছে অ্যাসিডিক নেচারের হয়, আর আমাদের যে হিস্টোন প্রোটিন থাকে সেটা হয় কেমন? ক্ষারীয়।
এই ডিএনএ আর হিস্টোন পরস্পরের সঙ্গে যুক্ত থাকে এই কারণেই, কারণ দুজন পরস্পর বিরোধী হয়। এই হচ্ছে আমাদের অ্যাসিডিক মানে পজিটিভ চার্জ, এই হচ্ছে নেগেটিভ চার্জ। এর জন্য দুইজনে পরস্পরের সঙ্গে, সরি উল্টা করে ফেললাম, ডিএনএ হয় আমাদের নেগেটিভ চার্জের আর প্রোটিনটা হয় পজিটিভ চার্জের। এই জন্য পরস্পর সুন্দরভাবে থাকে। যদি দুইজনই পজিটিভ পজিটিভ হতো বিকর্ষণ হয়ে যেত, নেগেটিভ নেগেটিভ হতো বিকর্ষণ। যেহেতু একজন পজিটিভ একজন নেগেটিভ, তার জন্য আমাদের পরস্পরের সঙ্গে সুন্দরভাবে যুক্ত থাকে। এবার কেন ক্ষারীয় হয়? কারণ হিস্টোনে আমাদের দুটো অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় বেশি করে। একটা নাম হচ্ছে আর্জিনিন, আর্জিনিন দুটো ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড, আর একটা হচ্ছে লাইসিন। আর্জিনিন আর একটা হচ্ছে লাইসিন নামক ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, তার জন্য হিস্টোনটা কেমন হয় আমাদের ক্ষারীয়। আর নন হিস্টোন প্রোটিনগুলো আমাদের কেমন হয়? আম্লিক প্রকৃতির, কারণ এদের মধ্যে আম্লিক অ্যামিনো অ্যাসিড থাকে। যেমন আমাদের টাইরোসিন আর একটা আছে ট্রিপ্টোফ্যান, বইয়ের মধ্যে পাবে ট্রিপ্টোফ্যান। কোথায় পাবে বইয়ের? এই যে এখানে আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন এগুলো প্রোটিন থাকে, তাই এটা ক্ষারীয় হয়। আর এটা আম্লিক কেন হয়? যে টাইরোসিন এবং ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে, তাই। গেল ওগুলো। এবার তাহলে হিস্টোন নন হিস্টোন শেষ। এবার নিউক্লিক অ্যাসিড, ডিএনএর মধ্যে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, সরি ক্রোমোজোমের মধ্যে। একটা হচ্ছে আমাদের ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। তো সবার প্রথমে আমরা আরএনএ সম্বন্ধে পড়ি। আরএনএ দুই ধরনের হয়। কিছু আরএনএকে আমরা বলি জেনেটিক আরএনএ, জেনেটিক আরএনএ, আর কিছু আরএনএকে আমরা বলি নন জেনেটিক আরএনএ। নন জেনেটিক আরএনএ সাধারণত কিছু ভাইরাসের ক্ষেত্রে পাওয়া যায়, যেমন এইচআইভি ভাইরাস। আমরা বললাম জিন ডিএনএতে থাকে। এই কিছু কিছু ভাইরাসের মধ্যে যে আরএনএ পাওয়া যায়, এই আরএনএর মধ্যেও কিন্তু জিন থাকে। এই আরএনএ গুলো একটা মানে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল যেমন ডিএনএ প্রধান, এদের জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে আরএনএ। তবে যে ক্ষেত্রে আরএনএ নতুন জেনারেশন বা অপত্য তৈরি করতে সাহায্য করে, তাদেরকে আমরা বলবো জেনেটিক আরএনএ। আর যে সকল আরএনএ থেকে নতুন অপত্য সৃষ্টিতে সাহায্য করে না, তাদেরকে আমরা বলবো নন জেনেটিক আরএনএ। তোমাদের নন জেনেটিক আরএনএ হচ্ছে এমআরএনএ, টিআরএনএ, আর এটা হচ্ছে আরআরএনএ। মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ। কাজগুলো বলে দিচ্ছি, তোমরা লিখে নিও। রাইবোজোমাল আরএনএ রাইবোজোম গঠনে সাহায্য করে। ট্রান্সফার আরএনএ অ্যামিনো অ্যাসিড পরিবহনে সাহায্য করে। এতটুকুই তুমি লিখে রাখবে এখন। এমআরএনএ প্রোটিন তৈরির সংকেত বহন করে। তাহলে মেসেঞ্জার আরএনএ প্রোটিন তৈরির সংকেত বহন করে, টিআরএনএ অ্যামিনো অ্যাসিড পরিবহনে সাহায্য করে, আরআরএনএ রাইবোজোম গঠনে সাহায্য করে। তাহলে তোমার আরএনএ সম্বন্ধে আমাদের পড়া হলো। এবার ডিএনএ। এবার আমাদের ডিএনএ বা আরএনএর মধ্যে আমাদের কি কি জিনিস থাকে এগুলো সম্বন্ধে একটু আমরা পড়ি। আরএনএর প্রকারভেদগুলো আমরা পড়লাম। এবার আমরা পড়বো কি ডিএনএ সম্বন্ধে, ডিএনএ আরএনএ সম্বন্ধে আরেকটু ডিটেলস। এবার ডিএনএ এর মধ্যে আরো কিছু কিছু উপাদান থাকে, আমরা লিখি একটু কি কি। এক নাম্বার হচ্ছে আমাদের 5 কার্বন যুক্ত পেন্টোজ শর্করা, 2 নম্বর হচ্ছে ফসফরিক অ্যাসিড, 3 নম্বর হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস। ডিএনএ নাইট্রোজেন বেসগুলো কি কি? অ্যাডিনিন, আমি তোমাদের পুরো নামটাই লিখে দিই যেহেতু প্রথমবার লিখছি। অ্যাডিনিন, গুয়ানিন,
থাইমিন, আর এটার নাম হচ্ছে সাইটোসিন। অ্যাডিনিনকে আমরা এ দ্বারা চিহ্নিত করি, গুয়ানিনকে জি, থাইমিনকে টি, সাইটোসিনকে সি দ্বারা চিহ্নিত করি। কি জিনিস আমরা আসছি পরে। এবং আরএনএ কি কি উপাদান দিয়ে তৈরি, এখানেও সেম 5 কার্বন যুক্ত রাইবোজ শর্করা, তাহলে 5 কার্বন যুক্ত রাইবোজ শর্করা। 2 নম্বর কি, ফসফরিক অ্যাসিড, আর এখানে আমাদের অ্যাডিনিন থাকে, আর একটা হচ্ছে কি নাইট্রোজেন বেস, তার মধ্যে কি কি থাকে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। আমি একটু এরকম করে লিখি, ইউরাসিল, সাইটোসিন। ঠিক আছে, এবার ডিফারেন্সটা দেখো। আমাদের এখানে আরেকটা জিনিস বলে দিই, এই অ্যাডিনিন আর গুয়ানিনকে আমরা বলি পিউরিন জাতীয় ক্ষারক, আর থাইমিন, সাইটোসিন আর ইউরাসিলকে আমরা বলি পিরিমিডিন জাতীয় ক্ষারক। ঠিক আছে, একটা পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। তাহলে উভয় ক্ষেত্রে দেখো আমাদের পিউরিনগুলো সেম আছে, অ্যাডিনিন, গুয়ানিন, বাট এক্ষেত্রে পিরিমিডিন, থাইমিন আর সাইটোসিন, আর এক্ষেত্রে পিরিমিডিন, ইউরাসিল আর সাইটোসিন। তাহলে এখানে থাইমিন থাকে, এখানে ইউরাসিল থাকে। ডিফারেন্স জাস্ট ডিএনএ আরএনএর মধ্যে, নাইট্রোজেন বেসের মধ্যে এইটুকু ডিফারেন্স থাকে। ঠিক আছে, এবার আমরা একটু এই 5 কার্বন যুক্ত যে শর্করার কথা বললাম সেটা সম্বন্ধে দেখো। একটা 5 কার্বন যুক্ত শর্করা এমন দেখতে হয়, রাইবোজ শর্করা। এই তার মধ্যে এখানে একটা কার্বন থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে। ব্যাপারটা এরকম হয়, OH, H, OH, H, OH, H, CH2OH। কয়টা শর্করা আছে দেখো, এই একটা কার্বন, 2টা কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, আর টোটাল 5টা কার্বন। তার জন্য 5 কার্বন যুক্ত একটা রাইবোজ শর্করা গঠন হচ্ছে এরকম। এবার ডিএনএ এর ক্ষেত্রে যে শর্করাটা, এটাকে আমরা বলবো 5 কার্বন যুক্ত ডিঅক্সি রাইবোজ শর্করা। কারণ ডিএনএ এর ক্ষেত্রে আমাদের এই যে 2 নাম্বার পজিশনে OH এর জায়গায় H থাকে, কেবল বাকি সবগুলোই সেম, এখানে H থাকে। ডি মানে হচ্ছে নাই, অক্সি মানে অক্সিজেন নাই, 2 নাম্বার পজিশনে আমাদের অক্সিজেন নাই, তার জন্য এটাকে বলে ডিঅক্সি রাইবোজ শর্করা। তারপর কি আছে, ফসফরিক অ্যাসিড। এই যে আমি CH2OH দিলাম, CH2OP, এই যে ফসফরিক অ্যাসিড। আর নাইট্রোজেন বেস এই দিকে যুক্ত থাকে, OH। আর যে কোনো নাইট্রোজেন বেস, মনে করো অ্যাডিনিন হতে পারে, এখানে থাইমিন হতে পারে, সাইটোসিন হতে পারে, আরটা কি গুয়ানিন হতে পারে, ATGC যেগুলো হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিএনএর গঠন, ডিএনএর মধ্যে গঠন। আর এই টোটাল গঠনটাকে আমরা বলি, আমরা কি বলি টোটাল গঠনটাকে, নিউক্লিওটাইড। ঠিক আছে, আরএনএ এর ক্ষেত্রে কেমন হবে, আরএনএ এর ক্ষেত্রে এখানে ফসফরিক অ্যাসিড, আর এখানে আমাদের থাকবে একটা যে কোনো বেস, অ্যাডিনিন, ইউরাসিল, থাইমিন, গুয়ানিন। তাহলে এটা হচ্ছে আমাদের ডিএনএ এর ক্ষেত্রে গঠন, এটা হচ্ছে আরএনএ এর ক্ষেত্রে গঠন। কিসের, নিউক্লিওটাইডের গঠন। এটাকে বলবো নিউক্লিওটাইড, এটাকে বলবো নিউক্লিওটাইড। তার নিউক্লিওটাইড কি কি উপাদান নিয়ে তৈরি, 5 কার্বন যুক্ত শর্করা, নাইট্রোজেন বেস যে কোনো একটা, এবং ফসফরিক অ্যাসিড। সেম এখানে আমাদের এই ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য যদি আসে, একটা শর্করার পার্থক্য, এখানে ডিঅক্সি রাইবোজ শর্করা পাওয়া যায়, আর এখানে রাইবোজ শর্করা পাওয়া যায়।
ঠিক আছে। আর কি কোথায় ডিফারেন্স? পিরিমিডিন ক্ষারকে দেখা যায়, এখানে পিরিমিডিন ক্ষারক হচ্ছে সাইটোসিন আর থাইমিন, এখানে পিরিমিডিন ক্ষারক হচ্ছে ইউরাসিল আর থাইমিন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ক্রোমোজোমের রাসায়নিক গঠন, তোমরা এখানে পড়াগুলো একটু পড়বে। এবার এটা হচ্ছে আমাদের রাসায়নিক উপাদান। এবার ডিএনএ সাধারণত এরকম প্যাঁচানো কুণ্ডলীকৃত হয়, আর আরএনএ সাধারণত আমাদের এক শৃঙ্খল যুক্ত হয়, আর ডিএনএ কিন্তু দ্বি শৃঙ্খল যুক্ত হয়। বড় ক্লাসে উঠবে ডিএনএ আরএনএ সঙ্গে আরও ডিটেলসে পড়বে। এবার এই ডিএনএর মধ্যে আমাদের এই যে অ্যাডিনিন 2টা হাইড্রোজেন বন্ধনী দ্বারা থাইমিনের সঙ্গে যুক্ত হয় সব সময়, আর গুয়ানিন 3টা হাইড্রোজেন বন্ধনী দ্বারা সাইটোসিনের সঙ্গে যুক্ত হয়। আরএনএর ক্ষেত্রে এরকম কোনো হাইড্রোজেন বন্ধনী দেখা যায় না সাধারণত নর্মাল অবস্থায়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার ডিএনএ এবং আরএনএর মধ্যে স্ট্রাকচার টোটাল আমি বলে দিলাম। তুমি এবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত পড়বে, এই পর্যন্ত পড়বে, ঠিক আছে, 43 পেজ পর্যন্ত একদম। আর যদি দেখি আমার মোবাইলের স্টোরেজ থাকে তাহলে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনটাও পড়িয়ে দেবো। না, আজকে সময় হবে না ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন পড়ানোর, মনে হয় না, তাও দেখি চেষ্টা করি। তোমরা আগে যে এই যে ক্রোমোজোমের ছবির মধ্যে যখন তোমাকে আমি ক্রোমাটিনটা বললাম, এই ক্রোমাটিন 2 ধরনের হয়। ক্রোমাটিন, একটা ক্রোমাটিনকে বলে ইউ ক্রোমাটিন, আর একটা ক্রোমাটিনকে বলি আমরা হেটেরো ক্রোমাটিন। কিভাবে দেখতে পাবে? ক্রোমাটিনের যে অংশগুলি অধিক কুণ্ডলীকৃত, এই যে অধিক কুণ্ডলীকৃত অংশগুলোকে আমরা বলি হেটেরোক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন। আর ক্রোমাটিনের যে হালকা অংশগুলো দেখতে পাচ্ছ যেগুলো কম কুণ্ডলীকৃত, এগুলোকে বলি আমরা ইউ ক্রোমাটিন, ঠিক আছে। এবার হেটারোক্রোমাটিনের এক্সাম্পল বলো। টেলোমিয়ার, টেলোমিয়ার হচ্ছে হেটারোক্রোমাটিনের এক্সাম্পল। ইউক্রোমাটিনের আমাদের এটা কি সেন্ট্রোমিয়ার, এটাও কিন্তু হেটারোক্রোমাটিনের এক্সাম্পল। এবার এই ইউক্রোমাটিনের মধ্যে আমাদের সক্রিয় জিন থাকে, সক্রিয় জিন থাকে, আর হেটারোক্রোমাটিনের সাধারণত নিষ্ক্রিয় জিন থাকে, মানে জিনগুলো ঠিকঠাক কাজ করে না। নেক্সট আমাদের একটা প্রক্রিয়া আছে ক্রসিং, এবার পরবর্তীতে পড়বে। ক্রসিং ওভার ইউক্রোমাটিনে হয় বাট হেটারোক্রোমাটিনে হয় না। তাহলে ইউক্রোমাটিনের কাজ হচ্ছে ডিএনএ, আর ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি করা, আর হেটারোক্রোমাটিনের কাজ হচ্ছে স্ট্রাকচার, একটা গঠন প্রদান করা হচ্ছে আমাদের হেটারোক্রোমাটিনের কাজ, ঠিক আছে। তাহলে এখানে তোমরা এই যে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন পাবে, বেশিরভাগ আমাদের ডিএনএ অংশ কিন্তু ইউক্রোমাটিন থাকে এবং হেটারোক্রোমাটিন কম থাকে। আরেকটা জিনিস রঞ্জক ধর্মের, এটা ভালো করে পড়বে। তুমি যদি এখন বলেও লাভ নাই, যদিও কোষ বিভাজন যখন পড়বো আমরা সেখানে পড়বো একটা দশার নাম হচ্ছে ইন্টারফেস দশা, আর একটা দশার নাম হচ্ছে বিভাজন দশা বা মাইটোটিক ফেস দশা। তুমি ইন্টারফেস দশায় ক্রোমাটিনকে হালকা দেখবে, হালকা রং, তুমি যদি রং করো হালকা রং দেখতে পাবে কাকে? ইউক্রোমাটিনকে। কিন্তু তুমি যদি ইউক্রোমাটিনকে বিভাজন দশায় দেখো তখন ইউক্রোমাটিন আবার গাঢ় রং ধারণ করবে। আবার হেটারোক্রোমাটিনের ক্ষেত্রে উল্টা, হেটারোক্রোমাটিন ইন্টারফেস দশায় আমাদের গাঢ় বর্ণ ধারণ করে, কে? হেটারো। সে আবার মাইটোটিক দশায় আবার হালকা বর্ণ ধারণ করে, গুলিও না কিন্তু। তাহলে হেটারোক্রোমাটিন ঠিক তার উল্টা। তাহলে এই ছিল ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন। পরবর্তী ক্লাসে আমরা কোষ চক্র, কোষ বিভাজন এগুলোর সম্বন্ধে পড়ব, এবং প্রত্যেক দিন সপ্তাহে 2-3টে ক্লাস 10-এর ক্লাস তোমরা পেতে পারো, এবং এই চ্যানেলে 11-12-এরও ক্লাস করানো হয়। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।